এবং কোটা বিরোধী আন্দোলনকে কিভাবে দেখছেন? কোটা বিরোধী আন্দোলনে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি আমি সংসদেও বলেছি, বাইরেও বলেছি, এখনো বলছি। এটা আমি মনে করি যৌক্তিক নয়। যে আন্দোলন চলছে এটা আমি মনে করি সমর্থনযোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিছু কথা বলেছে, আজকে বা গতকাল, যেটা হাইকোর্টের যে রায় একটা হয়েছে এবং পরবর্তীকালে আবার হায়ার কোর্ট আছে, এসব সময় এসব নিয়ে আন্দোলন করা কতটুকু যৌক্তিক, এবং আমাদের প্রধান বিচারপতিও এই ধরনের কথা বলেছেন। এটা সার্বিকভাবে চিন্তা করলে ওনাদের কথা যুক্তিসঙ্গত। তবে আমাদের দেশের প্রেক্ষাপটটা হয়ে গেছে এমনই যে কোনোভাবে সার্বিকভাবে একটা আস্থাহীনতার পরিবেশ দেশে বিরাজ করছে, এবং সেটা কোটা আন্দোলনে বলি বা পেনশনের কথাই বলি, দুটোতেই একই জিনিস। সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না বিভিন্নভাবে বিভিন্ন কারণে, এবং সেগুলোর মধ্যে যুক্তিসঙ্গত কারণও থাকে। যেমন কোটার বিষয়টি যখন সরকার বাতিল করলো, সরকার এখানে বিবাদী হলো, তার বিরুদ্ধে একজন কেস করলো, সে হলো বাদী 21 সালে। এখন এসে হঠাৎ করে 24 সালে রায় হলো, এবং সেই রায়ে আমি যতটুকু বিভিন্ন জায়গায় আলাপ করেছি, নিজে যতটুকু বুঝি, সরকার পক্ষ বাদী হয়ে উপস্থিত হলে এই রায়ের কখনোই সরকারের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না। এটা অনেকেরই ধারণা, বড় বড় বিশেষজ্ঞদের সঙ্গে আমি আলাপ করেছি। তার মানে মানুষের মধ্যে একটা সন্দেহ বা শঙ্কা সৃষ্টি হয়েছে যে সরকার বাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাদীকে সমর্থন দিয়েছেন কিনা, বা এই কোটা পুনর্বহালের সরকারের সায় আছে কিনা। এবং এই বিষয়টি পরবর্তীকালে যখন আবার একই কারণে যখন দেখা গেল যে সুপ্রিম কোর্টে গিয়ে ওই রায়টিকে স্থগিত করা হলো না, ওটাকে রাখা হলো, যদিও এটাও স্বাভাবিক, যে কোনো আইনি প্রক্রিয়াটা হতে পারে, হয় অনেক সময় হয়, তথাপি মানুষের মধ্যে একটা আশঙ্কা হলো যে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো কিনা, মানে রায়টা বহাল রাখা হলো, সুপ্রিম কোর্ট সময় নিয়ে এটাকে দীর্ঘ দিন পর্যন্ত ঝুলিয়ে ইতিমধ্যে এই কোটার মাধ্যমে নিজস্ব লোকজনকে, যেটা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের এগুলো তেমন নয়, এটা সাধারণ মানুষের ধারণা বা স্টুডেন্টদের কাছে আমরা শুনেছি, এটা বিভিন্নভাবে বিভিন্ন লোককে মুক্তিযোদ্ধার নাম বলে বা না বলে তাদের আত্মীয় স্বজন সহ নিজস্ব লোক একেবারে যারা অন্ধভাবে আনুগত্য করবে বর্তমান সরকারের, লাঠিয়াল বাহিনী হোক বা যেভাবে হোক প্রশাসনে, সেই ধরনের মানুষকে নিয়ে আসার জন্য, সামনে নিয়ে আসার জন্যই এই কোটা সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে এই ধরনের সিস্টেমটা আবার চালু হতে পারে। এটাতে সেই কারণেই প্রশ্নটা হলো যে এই জন্যই ছাত্ররা এখনো আন্দোলন করে যাচ্ছে যে সরকার যেন সত্যিকার অর্থে এই চাপের মুখে হোক আর যেভাবে হোক, যেন তাদের কথাগুলো সঠিকভাবে শোনার অর্থ হলো তারা যেন সঠিকভাবে তাদের বক্তব্যগুলো মামলার সময় দিয়ে দেয়। কেননা মামলায় যদি এখন বিবাদী যদি বাদীকে চ্যালেঞ্জ না করে বা এমন ভাবে করে যে বাদী সত্য বা ঠিক, তাহলে তো সেই মামলায় জেতার সম্ভাবনা থাকে না। বর্তমান সরকার এটা অতীতে আরো কিছু কিছু কেসে করেছে, বিভিন্নভাবে এই ধরনের একটি আশঙ্কা জনগণের মধ্যে আছে। আর একই কথা আমি সংসদেও এটা বলেছি যে যারা পেনশনের বিরুদ্ধে যেটা আন্দোলন করছে, এনারা সবাই শিক্ষক সমিতি ইত্যাদি, আমাদের জানা মতে এনারা সরকারের খুব ঘনিষ্ঠজন, এবং এই ঘনিষ্ঠজন সরকারের সঙ্গেই সবসময় থাকেন, সরকারি কর্মকাণ্ডে বেশিরভাগ সময় সমর্থন করেন। এবার তারা সমর্থন করছেন না, সরকার বলছে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগের চেয়ে ভালো, তারা যে কোনো কারণে এটা ভালো মনে করছেন না। সরকার আবার এটাও বলেছেন যে ঠিক আছে, আলাপ আলোচনা করে দরকার হলে পরবর্তীকালে এটা পরিবর্তনও করা যাবে। তারপরেও তারা এটা গ্রহণ করছেন না, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানেও বিরাট ধরনের একটা বড় আকারের একটা আস্থাহীনতা আমরা লক্ষ্য করছি। মানে সরকারি দলের লোকরা, সরকারের সমর্থকরাও আস্থা রাখতে পারছেন না যে সরকার যেটা বলছেন যে পরে দিবেন, এখন যে টাকা দিচ্ছেন এখন না দিয়ে পরে দিবেন, বেশি দিবেন, তাদের মনে এই যে আশঙ্কা, আমি তাদের সঙ্গে আলাপ করে বা তাদের কথাবার্তার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, এটাই তাদের আশঙ্কা যে সত্যিকার অর্থেই ওনারা সরকার দিবে কিনা, দিতে পারবে কিনা। যেমন এখনই আমরা অনেক সময় অনেক কিছু নগদ যেটা পাই সেটাই 1 বছর পরে, 5 বছর, 10 বছর পরে এই টাকা পাবো কিনা এই ধরনের সন্দেহ করার কারণও আছে। এটা আমি সংসদে বলেছি। পার্বত্য চট্টগ্রামের একটা বাবার প্ল্যান্টের একটা প্ল্যান্টেশনের ব্যাপারে একটা প্রজেক্ট ছিল, সেখানে কিছু মানুষ কাজ করেছিল, তারা আমার কাছে এসেছিলেন। তারা চাকরিতে রিটায়ার করার পরে তাদের যে রিটায়ারমেন্ট ফ্যাসিলিটি যেটা সরকারের অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া আছে, পরিষ্কারভাবে বলা আছে দেওয়া হবে, সেগুলো তারা পাচ্ছিলেন না। আমি আবার মন্ত্রীকে বলার পরে বললো ফান্ড নেই, আমরা চেষ্টা করছি, ফান্ড পেলে দেওয়া হবে। তার মানে ফান্ড না পেলে সরকার যে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সরকারের সেই অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী তার যে অবসরকালীন যে সুযোগ সুবিধা এগুলো দেওয়া হচ্ছে না। তারা পরবর্তীতে
মামলা করেছেন এবং রায় পেয়েছেন, এখনো কিন্তু তাদেরকে বলা হচ্ছে টাকা পাওয়া সাপেক্ষে দেওয়া হবে। তো এই সমস্ত কারণে যে মানুষের মধ্যে আস্থাহীনতা, সরকারের কর্মকাণ্ড বা উদ্দেশ্য সম্পর্কে মানুষের আস্থাহীনতা, এটাই প্রকটভাবে এখন দেশে দেখা যাচ্ছে এবং এইসবের কারণেই এই ধরনের সমস্যাগুলি আসছে। আরেকটি কথা এখানে আমি বলতে চাই, যেহেতু বাজেটের উপর কিছুদিন আগেই বাজেট হলো এবং আমরা সেটা বলেছিলাম যে বাজেটটা অত্যন্ত ঋণ নির্ভর বাজেট করা হয়েছে। এখন আজকে সকালে খবরে দেখলাম আমাদের সব শুধু বাজেট করেছে 8 লক্ষ কোটি টাকার মতো, 7,97,000। আর আজকে দেখলাম যে 3,34,000 কোটি টাকা এই বছর শুধু ঋণ শোধ করতে হবে। বাজেটে রেখেছে 1,13,000 কোটি টাকার প্রভিশন রেখেছে। তার মানে বাকি যে ডেভেলপমেন্ট বাজেট 2,81,000 টাকা করেছে, এইটাও সম্পূর্ণভাবে এখন এই ঋণ দিতে গেলে এটাও করতে পারবে না। এবং তখন যেটা হবে, আমরা যেটা সবসময় দেখছি, সরকার যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে বড় ধরনের অঙ্কের মানে আবার ঋণ নিয়ে একটা মানে কি বলে ঋণ করে ঘি খাওয়া বলে না, সেটা করবেন এবং এর দায় দায়িত্ব সরকারের সাধারণ জনগণের উপর পড়ছে, যার কারণে ইকোনমিতে আমাদের বিরাট ধরনের ধস নেমে গেছে। আমরা আগেও বলেছিলাম যে সরকার সবসময় বলে যে করোনার জন্য হচ্ছে, কোনো সময় বলে ইউক্রেন যুদ্ধের জন্য হচ্ছে। ইউক্রেন এবং করোনার যুদ্ধের পরে সমস্ত দেশ উদ্ধার হয়ে গেছে। আমাদের পাশে ভারত, আজকে খবরের কাগজে আছে যে তাদের ইনফ্লেশন রেট আমাদের চেয়ে অর্ধেক। নেপাল, তাদের ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতি আমাদের অর্ধেক। যে শ্রীলঙ্কাকে নিয়ে আমরা বলাতে সরকার একেবারে লাভ দিয়েছিল, আমি প্রথম বলেছিলাম দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, সেই শ্রীলঙ্কা এখন তার চেয়ে 1/4 তাদের মূল্যস্ফীতি। সব দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। কেননা আমাদের, যেটা আমি সংসদে বলেছিলাম, কেননা আমাদের সরকার যেটা করছেন সেটা হলো অব্যবস্থা এবং দুর্নীতি। এটার কারণে ব্যাপক অঙ্কের টাকা অনেকভাবে নষ্ট করা হচ্ছে। দুর্নীতির মাধ্যমে বিভিন্ন কারণে বড় বড় প্রজেক্ট না হচ্ছে, যার বেশিরভাগই কোনো কাজ করছে না এবং অনেক ধরনের কথা বলে মানুষকে বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যেমন পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে, আমি এটা সংসদে বলেছি, আমাদের দেশের যে অর্থ সরকার যে অর্থ রাজস্ব থেকে আয় করে, সেই অর্থ দিয়ে কোনো প্রজেক্ট করতে পারে না। কাজে নিজস্ব অর্থ বলতে যদি শুধু আমাদের রাজস্ব আয় হয়, একটি প্রজেক্ট আমাদের নিজস্ব প্রজেক্ট অর্থায়ন হয় না। যেগুলো প্রজেক্ট হচ্ছে সবগুলো আমরা দেশি এবং বিদেশি ঋণে করি। পদ্মা সেতুর ব্যাপারে যেটা হয়েছে সেটা হলো সরাসরি ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিতে চেয়েছিল একটি খুব সুবিধাজনক শর্তে, আমরা সেটা না নিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা অনেক অসুবিধাজনক শর্তে সরকার অনেক ঋণ করেছে বিদেশ থেকে, অনেক বেশি পার্সেন্টেজ, 6%, 10% এক একজন এক এক কথা বলে। সেই টাকার থেকে পদ্মা সেতুকে টাকা দিয়ে অর্থায়ন করা আছে। নাহলে পদ্মা সেতুর এখন কিস্তি দিচ্ছে কেন? যদি ঋণই না হয়, নিজের কিস্তি দেবেন কেন, সুদ দিবেন কেন? তার সরকার তাকে ধার দিয়েছে। সরকারের এই টাকাটা সরকার মানুষের থেকে, অন্যান্য দেশ থেকে, বিদেশ থেকে নিয়ে এসছেন এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংকও আছে, সেখানে অন্য সমস্ত সংস্থাও আছে। কাজে ওয়ার্ল্ড ব্যাংকে একেবারে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি, সেটাও ঠিক নয়। এগুলো কতগুলো আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে এক একটা কথা বলে, এক একটা নাটক করে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি আমরা বলেছি যে সরকারের আসল সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। দেশে বিদেশে এখন টাকার জন্য যাচ্ছেন, টাকা নিয়ে আসবেন এবং বড় ধরনের ঋণ করবেন, সেই ঋণের বোঝা জনগণের কাঁধে থাকবে এবং জনগণ না খেয়ে থাকবে। আজকে সারা বিশ্বের মধ্যে আমরা একটা অত্যন্ত মানে শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতিতে আছি এবং ছেলেরা যে মারামারি করছে, ছেলেরা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে? এখন আমাদের দেশের যুব সমাজের মধ্যে চাকরি নিশ্চয়তা তো মোটেই নেই। যতগুলো প্রজেক্ট পাওয়া হয়েছে, মেগা প্রজেক্ট, এগুলোতে দেখা যাচ্ছে যে কোনো চাকরির সুবিধা সেভাবে তৈরি হচ্ছে না, $1 বিলিয়ন খরচ হয়ে যাচ্ছে। আমাদের দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে সরকার। কাজেই এখানকার যারা ছোটখাটো ব্যবসা করতে চায়, যারা মানে একেবারে বড় আকারের না হলেও মোটামুটি ব্যবসা বাণিজ্য করে চলতে চায়, সেই ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে বেকারত্ব বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে এবং টাকা থাকছে না, যার জন্য অবমূল্যায়ন আরো বাড়ছে। ফলে দেশের পরিস্থিতি আমরা একেবারে দেউলিয়াত্ব দিকে চলে যাচ্ছি। এর থেকে উদ্ধার আমাদের দরকার। এই বিষয়টাকে আপনি সমর্থন করেন কিনা? আরেকটা বিষয় হলো, যেহেতু আপনি রংপুরের চেয়ারম্যান, আজকে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছে, আর মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা, এই বিষয়টা আপনি মনে করেন? আমি তো পরিষ্কার প্রথমেই বললাম, সংসদে বলেছি, বাইরে বলেছি, আজকেও বলছি, কোটার যে বিরোধী, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে আন্দোলন হচ্ছে, এটার সঙ্গে আমরা একমত এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি। এটা আমাদের
স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল, তার সঙ্গে এটা সাংঘর্ষিক, এবং এটা আমাদের সংবিধানে যেভাবে আমাদের বর্ণনা আছে সেইখানে আমি মনে করি এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কাজে আর একটা হলো, আমি যেটা বললাম যে পেনশন স্কিমটা, যেহেতু যারা পেনশন নেবেন, যাদের জন্য করছেন, তারা যদি এটাকে ভালো মনে না করে, তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করবেন আমি জানি না, কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কন্ডিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এইটাও আমরা ওনাদের সঙ্গে আছি, এবং এটা আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে। এখন দেশের মানুষ সরকারের উপর ভরসা করতে পারছে না, সরকার আস্থাহীনতায় ভুগছেন। আমি সংসদে এটাও বলেছিলাম যে সিঙ্গাপুরে আমি গেছি, বেতন কমিয়ে দিয়েছে বিশাল আকারের, কিন্তু একটা লোক না বলেনি, কেননা বলছে যে আমাদের সরকার করেছে, আমাদের ভালোর জন্য করেছে, ভবিষ্যতে আবার ভালো করবে হয়তো। এটি হলো সরকারের উপর আস্থা। দেশের জন্য একটা, সরকারের জন্য না, দেশের জন্য একটা বড় একটা শক্তি আমাদের সরকার, যে কোনো কারণে হোক সেই আস্থা রক্ষা করতে পারেননি, ধরে রাখতে পারেননি। স্যার, একটা বিষয় বলি, আওয়ামী লীগ নেতারা বলছেন চীন, আচ্ছা চীন সম্বন্ধে, আচ্ছা আমি বলেছি, আমাদের এখানে যেটা তিস্তা প্রজেক্ট, যেটাই হোক, তিস্তা নদীতে মহাপরিকল্পনা, আমরা পানি পাচ্ছি না, আমাদের স্টোরেজ করে পানি একটা রাখার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, এটার পক্ষে আমরা সবসময় আছি। এখন আমাদের দেশের কতগুলো, আমাদের নিজস্ব বিষয় নিয়ে আমরা এমন ভাবে কতগুলো জটিল করে ফেলেছি যে মানে করতে গিয়ে এখন বিভিন্ন ভাবে আমরা বাইরের শক্তির কাছে অনেকটা পরনির্ভর। আমাদের সরকারকে দেখছি তারা জনগণের স্বার্থের চিন্তা না করে নিজেদের ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন বেশি। আমরা মনে করি যে এইগুলোর বাইরে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে যেটা করার দরকার সেটা করবেন, জনগণকে সাথে রাখেন, জনগণ আপনাদের সে ব্যাপারে সহযোগিতা করবে। যে যত লোন বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, দরকার হলে যদি লোন নিতে হয় এখানেও আমরা লোন নিয়ে করেন, এইসব প্রজেক্টে লোন নিলে তো সেটার জন্য সুফল আমরা সকলেই ভোগ করব। আর বড় বড় যেগুলো মেগা প্রজেক্ট করা হচ্ছে সেগুলোর আমাদের দেশের লোক কতটুকু সুফল ভোগ করছে জানি না। এগুলো আমরা বড় সরকার যতই বড় বড় কথা বলুক, এই মেট্রো রেল, এই আদার থিংস যেগুলো হচ্ছে, ফ্লাইওভার, এগুলো আমাদের আশেপাশে সব দেশে অনেক আগে হয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া, দেশে বিদেশে এগুলো ডেভেলপ করছে। আমাদের মোবাইল ফোন প্রতিদিন প্রত্যেক বছর নতুন নতুন আসছে, নতুন ধরনের টেকনোলজি আসছে। এগুলো তো আমাদের সরকারের এখানে কোনো বাহাদুরিও নেই, কোনো খারাপও বলার নেই, ভালো বলার নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো আসতে থাকবে, আসবে এবং হবে। কিন্তু আমাদের দেখতে হবে কোনটাতে আমাদের জনগণ উপকৃত হবে। এইটা প্রজেক্টে আসলে জনগণ উপকৃত হবে, সরকারের উচিত এটাকে যে কোনো ভাবে বাস্তবায়ন করা। সেটা আমাদের নিজস্ব অর্থায়নে করতে পারলে ভালো, নিজস্ব অর্থায়ন করতে নিজস্ব লোন টোন করে বা নিজে, আর যদি কারো দ্বারা কোনো ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তারা নিতে পারেন। আমাদের কথা হলো আমরা এই প্রজেক্টটা চাই।